আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ভগ্নাংশ এই টপিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ভগ্নাংশ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নেরও সমাধান করব। তাই আশা করি আজকের পর্বটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে ভগ্নাংশ কাকে বলে সেটা আগে আমরা জানার চেষ্টা করব। এখানে লিখে ফেলি ভগ্নাংশ শব্দটা। ভগ্নাংশ কাকে বলে? কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তা কি বলা হয়? ভগ্নাংশ। কথার আগে এখানে লিখে ফেলি, তাহলে এখানের মধ্যে আমরা ভগ্নাংশ কাকে বলি পুরোটা লিখে ফেললাম। তো কি লিখলাম? কোনো বস্তু বা পরিমাণের অংশ, সবচাইতে গুরুত্বপূর্ণ শব্দটা। কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। অর্থাৎ কোনো একটা বস্তু নিলাম অথবা কোনো একটা পরিমাণ আমাদেরকে দেওয়া হলো, তার একটা অংশ বোঝাতে আমরা যে সংখ্যাটা ব্যবহার করব তাকে বলা হবে ভগ্নাংশ। কেমন? যেমন এই যে আমি এখানে একটা দাগ আঁকলাম, এটা পুরোটা একটাই দাগ, একটা রেখা। তো এখন আমি যদি এটাকে দুইটা খণ্ড করে ফেললাম। কয় খণ্ড করলাম? 2 খণ্ড। আচ্ছা, আমি 2 খণ্ড করলাম। সেখান থেকে আমি এই 1 খণ্ডকে গাঢ় কালার করে ফেললাম, গাঢ় রং করে ফেললাম। তাহলে আমি প্রথমে খণ্ড করলাম কয়টা? 2 খণ্ড। এই 2 খণ্ডের মধ্যে গাঢ় রং করলাম কয় খণ্ড? 1 খণ্ড। এটা বোঝানো হয় যে 2 খণ্ডের মধ্যে 1 খণ্ড রং করা হয়েছে। আবার আমি একটা দাগ আঁকলাম, তাকে আমি 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এই যে 1 2 3 4 ভাগ করলাম। কয় ভাগ করলাম? 4 ভাগ করলাম। এই 4 ভাগের মধ্য থেকে আমি এই 1, এই 2, এই 3 ভাগ আমি গাঢ় রং করলাম। তাহলে আমি উপরে লিখব 3। অর্থাৎ প্রথমত আমি এই পুরাটাকে ভাগ করেছি 4 ভাগ, এর মধ্যে তাদেরকে রং করেছি 3 ভাগ। অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ রং করা হয়েছে। যদি বলা হয় রং করা হয় নাই কতটুকুতে, প্রথমত এটাকে ভাগ করা হয়েছে 4 ভাগ। কয় ভাগ? 4 ভাগ। ওই 4 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়নি। প্রথমত এটাকে কয় ভাগ করা হয়েছে? 4 ভাগ। এর মধ্যে রং করা হয় নাই কয় ভাগ? 1 ভাগ। লিখলাম 4 ভাগের 1। আমার হাতে যে মার্কারটা আছে, এই যে একটা মার্কার, এটা পুরোটা কি? একটা মার্কার। কিন্তু আমি যদি এখন এই মার্কারটাকে যদি আমি এখন 2টা ভাগ করে ফেলি, তাহলে আমি করলাম 2 ভাগ। 1 ভাগ। আমাকে যদি বলা হয় আচ্ছা এটার মধ্যে কালো কয় ভাগ? কালো 1 ভাগ। অর্থাৎ মার্কারটাকে আমি ভাগ করলাম 2 ভাগ, এর মধ্যে কালো কয় ভাগ? 1 ভাগ। আমি বলবো কালো 2 ভাগের 1 ভাগ। এই মার্কারের মধ্যে কালো কয় ভাগ? 2 ভাগের 1 ভাগ। এইরকম আমার হাতে মার্কার আছে কয়টা? 2টা। আমি বলবো আমার হাতে মার্কার আছে 2টা। এর মধ্যে এই যে এই রং, এটা বলি কমলা, এই যে কমলা কালারের যে রংটা, এটা কয়টা? একটা। কয়টা? একটা। তাহলে একটা। এইভাবে করে জিনিসগুলো। তাহলে ভগ্নাংশ কাকে বলা হয়? ভগ্নাংশ মানে ভগ্ন অংশ, ভাঙা অংশ, টুকরা টুকরা। অর্থাৎ কোনো একটা বস্তু অথবা কোনো একটা পরিমাণ তার অংশ বোঝানোর জন্য। যেমন এই যে আমার যে মার্কার, এটা একটা বস্তু, এটার কালো অংশ। কি অংশ? কালো অংশ। এটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করলাম? এটা ব্যবহার করলাম যে 2 ভাগের 1 ভাগ কালো। আমার হাতে মার্কার দুইটা বস্তু। এর মধ্যে কমলা কয়টা? আমরা বললাম 2টার 1টা হচ্ছে কমলা। একটা পরিমাণ, একটা যে দাগ আঁকলাম একটা, তাকে আমরা প্রথমে 2 ভাগ করলাম, 2 ভাগ, 1 ভাগ রং করলাম, 2 ভাগের 1 ভাগ রং করা হলো। একটা দাগকে আমরা 4 ভাগ করলাম, 4 ভাগ, রং করা হয় নাই কয় ভাগ? 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। রং করা হয়েছে কয় ভাগ? 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ। তাহলে এটাই তারা বলতেছে যে কোনো বস্তু অথবা কোনো পরিমাণের অংশ নির্দেশ করতে, মানে পুরাটা না, আমার পুরা মার্কারটাকে আমি জানতে চাই নাই, মার্কারের কালোটুকু জানতে চাইছি। কিটুকু? কালো অংশটা। আমি পুরা দাগ জানতে চাই নাই, রং করা হয়েছে কতটুকু, ওই অংশটা আমি জানতে চাই। তাহলে এটাই বোঝানো হয় যে কোনো বস্তু অথবা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয়। এই যে সংখ্যা শ্রেণী,
সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। আচ্ছা, সব তো বস্তু দিয়ে দেখালাম, পরিমাণ বিষয়টা কেমন? পরিমাণ যেমন 1 কেজি চাল, 1 কেজি চাল। এখন আমাকে যদি বলা হয় যে 1 কেজি চালের 4 ভাগের 2 ভাগ কত হয়, তাহলে এই যে 1 কেজি চাল তার 4 ভাগের 1 ভাগ, ওটা বোঝানোর জন্য যে সংখ্যাটা আমরা লিখব ভগ্নাংশ। 2 কেজি আপেল, এই 2 কেজি আপেলের 3 ভাগের 2 ভাগ কতটুকু হয়, এটা বোঝানোর জন্য সেই সংখ্যাটা লিখব ভগ্নাংশ। 3 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ, এই যে সংখ্যাগুলো, এই যে যেভাবে করে লেখা হচ্ছে, এদেরকেই বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশ 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 এগুলো সব ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কাকে বলে? কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশ মূলত 2 প্রকার। কয় প্রকার? মূলত 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তার আগে আরেকটা সংখ্যা আমি এখানে লিখে নিই, সেটা হচ্ছে আমি লিখলাম এখানে 7.21, এটা আমি লিখলাম 7.21। দেখেন এই যে 7.2, এটা তো দশমিক, 7.21, 13.47, এই যে দশমিক। তো এই যে দশমিক, এরাও হচ্ছে ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ। এই যে এখানে যাদেরকে লিখলাম তারাও ভগ্নাংশ। এখন এটা হচ্ছে 2টা ভাগ হয়ে যাবে। এই যে এদেরকে যাদেরকে লিখলাম, এই যে উপরের সংখ্যা নিচের সংখ্যা, এদেরকে বলা হবে সাধারণ ভগ্নাংশ। আর এই যে এদেরকে লিখলাম, এদেরকে বলা হবে দশমিক ভগ্নাংশ। তাহলে কিভাবে করে বলা যায়? সেটা হচ্ছে একটা ভগ্নাংশের উপরে যেটা থাকে, উপরে তাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে তাকে বলা হয় হর। লব, হর। তো কোনো একটা ভগ্নাংশ আমরা যদি লব এবং হরের মাধ্যমে প্রকাশ করি, কিসের মাধ্যমে? লব এবং হর। লব এবং হরের মাধ্যমে যদি কোনো ভগ্নাংশকে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। কি ভগ্নাংশ? সাধারণ ভগ্নাংশ। লব এবং হরের মাধ্যমে যেই ভগ্নাংশটা তুলে ধরা হয় তাকে বলা হবে সাধারণ ভগ্নাংশ। আর যেই ভগ্নাংশকে দশমিকের মাধ্যমে, লব হর না, দশমিকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। দশমিকের মাধ্যমে যে ভগ্নাংশ প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? দশমিক ভগ্নাংশ। আর এই যে সাধারণ ভগ্নাংশ যেগুলো, এগুলোর মধ্যে দশমিক নাই। লব এবং হরের মাধ্যমে যেই ভগ্নাংশ হয় তাকে বলা হবে সাধারণ ভগ্নাংশ। দশমিকের মাধ্যমে যেই ভগ্নাংশ লেখা হয় তাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। এই হচ্ছে 2টা ভাগ। যে সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? 2 প্রকার, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। তবে আমরা সবসময় যেই বিষয়টা নিয়ে আলোচনা করে থাকি সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ নিয়ে। আমরা সবাই বলি ভগ্নাংশ 3 প্রকার, ভগ্নাংশ 3 প্রকার। এই 3 প্রকার বলতে মূলত সাধারণ ভগ্নাংশটাকে বোঝানো হয়। কোন ভগ্নাংশকে? সাধারণ ভগ্নাংশকে। তাহলে সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। অনেকে করে কি সাধারণ শব্দটাও ব্যবহার করে না, ভগ্নাংশ 3 প্রকার, এটাও চলে। কারণ দশমিক ভগ্নাংশটাকে আলাদা করে আর বলার কোনো প্রয়োজন পড়ে না। মূলত বলতে গেলে এটাই বলা হয়, সাধারণ ভগ্নাংশটাকেই বোঝানো হয়ে থাকে। তো সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, সেটা কি আমরা এখানে ওদের লিখবো এখন। ভগ্নাংশ 3 প্রকার। আমাদের যে বই, 5ম শ্রেণীর যে বইটা, সেখানে ভগ্নাংশ 3 প্রকার দেওয়া রয়েছে। কোন 3 প্রকার? ভগ্নাংশ 3 প্রকার যথা 1 নংয়ে আমরা লিখব প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বরে লিখব অপ্রকৃত ভগ্নাংশ, এবং সর্বশেষে আমরা লিখব মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশের মধ্যে মিল রয়েছে, এটা একটা থেকে আরেকটার সৃষ্টি। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ তৈরি হয়, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হয়। কিন্তু জিনিস যেহেতু 2 রকম, এই জন্য তাদেরকে আলাদা আলাদা বলা হয়েছে। তাহলে ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 প্রকৃত ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশটাই মূলত ভগ্নাংশ শব্দ নামে আমরা ব্যবহার করে থাকি। আর দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক শব্দটা আমরা বলতেই হবে, দশমিক ভগ্নাংশ। কিন্তু এদের ক্ষেত্রে আর বলা লাগে না সাধারণ ভগ্নাংশ, ভগ্নাংশ, এরা সব ভগ্নাংশ। ভগ্নাংশ বললে আমরা সাধারণ ভগ্নাংশটাকেই মূলত বুঝে থাকি। আর দশমিক ভগ্নাংশ বুঝাইতে গেলে শুধু ভগ্নাংশ বললে হবে না, দশমিক ভগ্নাংশ এই শব্দটা ব্যবহার করা হয় আলাদাভাবে। তো দশমিক ভগ্নাংশ নিয়ে আমাদের আজকের পর্বে আলোচনা হবে না,
এটি নিয়ে আমাদের পরবর্তী একটি পর্ব রয়েছে, সেখানের মধ্যে এটি আলোচনা করা হবে, কারণ আমরা ধারাবাহিকভাবে একটির পর একটি টপিকস নিয়ে আমরা আলোচনা করতেছি। এখন আজকের পর্বে আমরা এই যে সাধারণ ভগ্নাংশ, এই সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো নিয়ে আলোচনা করব। আরেকটি পর্বে সাধারণ ভগ্নাংশের গুণ ভাগ নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী পর্বে দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করবে। আমরা সব ধারাবাহিকভাবে আলোচনাগুলো করব। তাই আমরা আশা করব আপনারা আমাদের এই পর্বগুলো দেখবেন এবং ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো ভগ্নাংশ 3 প্রকার। 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বর অপ্রকৃত ভগ্নাংশ, 3 নম্বর মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড়, যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট। একবারে বললে এইভাবে করে বলি, যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট। কে ছোট? লব ছোট। কে ছোট? লব ছোট। কার চাইতে? হরের চাইতে। যে ভগ্নাংশের লব হরের চাইতে ছোট, যে ভগ্নাংশের লব হরের চাইতে ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন উদাহরণ দিই আমরা, সেটা হচ্ছে আমরা লিখলাম 4/3, লব হরের চেয়ে ছোট। লব হচ্ছে 3, হর হচ্ছে 4, তাহলে হরের চেয়ে লবটা ছোট, তাহলে যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। 10, এখানে লিখলাম 7, লব হরের চেয়ে ছোট। 13/12, লব হরের চেয়ে ছোট। তাহলে যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রকৃত না, প্রকৃত না, তার মানে ঠিক প্রকৃতর উল্টাটা, প্রকৃতর উল্টাটা। অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড়। এতক্ষণ ধরে কি বলছি? লব হরের চেয়ে ছোট, আর এখন কি বলতেছি? লব হরের চেয়ে বড়, অর্থাৎ এবার লব বড় হবে। লব কি হবে? বড় হবে। এতক্ষণ যাবৎ লব ছোট ছিল, লব ছোট ছিল, প্রকৃত ভগ্নাংশ। আর এখন লব বড় হবে, অর্থাৎ মূল কাজটা লবটাকে নিয়েই, লব বড় হবে। যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড়, আমরা এখানে উদাহরণ হিসেবে দেখিয়ে দিই। যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড়, যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড়, যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় তাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। তাকায় দেখেন, এখানে সবগুলোর লবগুলো বড়, হরগুলো ছোট, অর্থাৎ এখানে লবটা বড়। তাহলে যখন আপনি দেখবেন লব ছোট, যখন আপনি দেখবেন লব ছোট প্রকৃত ভগ্নাংশ, আর লব বড় অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি? মিশ্র ভগ্নাংশটা মূলত তৈরি হয়েছে এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে। কোন ভগ্নাংশ থেকে? অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ তৈরি হয়েছে। কিভাবে করে এটা? এটা নিয়ে একটু পরে আলোচনা করব আমরা। এখন আমি একদম সরাসরি যেটা কাকে বলে সেটা বলি। সেটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি অবস্থান করে যেই ভগ্নাংশ তৈরি হয় তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আবারও বলি, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে আস্ত সংখ্যা, ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ একত্র হয়ে যেই ভগ্নাংশ তৈরি হয় তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ একত্র হয়ে যে ভগ্নাংশ তৈরি হয় মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি বসে যে ভগ্নাংশ তৈরি হয় মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি বসে যে ভগ্নাংশ তৈরি হয় তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি বসে যে ভগ্নাংশ তৈরি হয় তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা, পূর্ণ, এই যে শব্দটা আমি এটা বলতেছি যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে কোনো ভগ্নাংশ না, একদম 1 2 3 4 আমরা যে শব্দগুলো বলি। পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি বসে যেই ভগ্নাংশ তৈরি হয় তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এবার আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ নিয়ে। অপ্রকৃত ভগ্নাংশ যদি আপনার অঙ্কতে দেওয়া থাকে আপনি তাকে মিশ্র ভগ্নাংশ তৈরি করতে পারবেন, আর যদি মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে তাকে আপনি অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করতে পারবেন।
অর্থাৎ অপ্রকৃত দেওয়া আছে, মিশ্র বানানো যাবে, মিশ্র দেওয়া আছে, অপ্রকৃত বানানো যাবে। আসেন একটু করে দেখি আমরা এটা কিভাবে করে করা যায়। সবার প্রথমে আমরা অপ্রকৃত থেকে মিশ্র বানাবো। উপরে 11 নিচে 9, এটা দিয়ে উদাহরণটা দেখাই। উপরে 11 নিচে 9, এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে দিয়ে আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করে ফেলব। কিভাবে তৈরি করি দেখেন। সেটা হচ্ছে এখানে লব হর, মনে রাখতে হবে হর কখনো চেঞ্জ হবে না। হর যা আছে হর তাই থাকবে, হর যা আছে হর তাই থাকবে, লবটা চেঞ্জ হয়ে যাবে। তো হর 9 দিলাম। আচ্ছা, এটা দেখে কি কি মনে হইতেছে? 11কে ভাগ করতে হবে 9 দিয়ে, কারণ এই দাগটা মানে কি? ভাগ চিহ্ন। 11কে ভাগ করতে হবে 9 দিয়ে। তো 11কে 9 দিয়ে ভাগ দিব। 11কে 9 দিয়ে ভাগ দিলে কত হয়? 11-এর মধ্যে 9 কয়বার যায়? একবার যায়। ভাগফলটা সামনে বসবে। ভাগফলটা কোথায় বসবে? সামনে বসবে, পূর্ণ সংখ্যার জায়গাতে বসবে ভাগফল। 9-কে 9, 11 হইতে আর কত দরকার? 2, সেটা হচ্ছে ভাগশেষ। সেটা কি? ভাগশেষ। সেটা বসবে উপরে। আমি একটু সাইডে দেখাই দিই আপনাদেরকে। সেটা হচ্ছে 11কে ভাগ করতে হবে 9 দ্বারা। 9 11-এর মধ্যে একবার যায়, 9-কে 9, থাকে 2। নিয়ম হচ্ছে হর যা ছিল হর এখনও তাই থাকবে, ভাগফলটা পূর্ণ সংখ্যার জায়গাতে বসবে, ভাগশেষটা লবের জায়গাতে বসবে। আবারও বলি, হর হরই থাকবে, ভাগফলটা সামনে বসবে, পূর্ণ সংখ্যার জায়গাতে বসবে, ভাগশেষটা লবের জায়গাতে বসবে। দেখেন মিশ্র ভগ্নাংশ তৈরি হয়ে গিয়েছে। অঙ্কটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ, তৈরি হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বানানোর নিয়মটা কি? নিয়মটা হলো লবকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগফল যেটা হয় তাকে পূর্ণ সংখ্যার জায়গাতে বসাইতে হয়। হর যা ছিল এখনও হর তাই থাকবে, ভাগশেষটাকে লবের জায়গাতে বসাতে হবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। যদি আরেকটা লিখি, এই যে উপরে 13 নিচে 7, উপরে 13 নিচে 7, এটা তাহলে ফলাফল কি হবে? হর হরই থাকবে। 7 13-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। 7-1-কে 7, আছে তো 13, কিন্তু হইল কত? 7-1-কে 7, 13 হইতে আর কত লাগে? 6 লাগে, সেটা বসবে লবের জায়গায়। 7-1-কে 7 আর 6 যোগ করলে 13, এই যে 13। আমরা এখানের মধ্যে অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশ বানায় সেটা দেখলাম। এবার আমরা মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ বানায় সেটা দেখব, বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা যদি লিখি, যে এটা লিখি, এটা 7/4 লিখলাম, এটা একটা মিশ্র ভগ্নাংশ, তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। কিভাবে বানাইতে হয় খেয়াল করেন। হর হরই থাকবে, হর চেঞ্জ হবে না, হর চেঞ্জ হবে না, হর হরই থাকবে। এরপরে কি কাজ করতে হয়? এবার এই যে পূর্ণ সংখ্যা, তার সাথে গুণ করতে হয় হরকে, তার সাথে যোগ করতে হয় লবকে। আবারও বলি, পূর্ণ সংখ্যার সাথে গুণ করতে হয় হরকে, তার সাথে যোগ করতে হয় লবকে। তাহলে এটা মুখস্থ করে ফেলবো আমরা। পূর্ণ সংখ্যার সাথে হরকে গুণ করতে হয়, লবকে যোগ করতে হয়। পূর্ণ সংখ্যার সাথে হরকে গুণ করতে হয়, লবকে যোগ করতে হয়। তাহলে কত হবে? 4 × 7 = 28 আর 3 যোগ করলে 31। 4 × 7 = 28 আর 3 যোগ করলে কত হয়? 31। উপরে 31, নিচে 4। এই যে ছিল মিশ্র ভগ্নাংশ, হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। লব হরের চেয়ে বড়। আরেকটা উদাহরণ দিই, এটা দিই, লিখি আমরা এখানের মধ্যে 19/4। নিয়মটা কি? হর হরই থাকবে, পূর্ণ সংখ্যার সাথে হরকে গুণ দিতে হবে, যোগ করতে হবে লবকে। এবার কত হয়? 4×19 কত হয় গুণ করলে? 4×19, 19কে 4 দিয়ে গুণ করে দেখি আমরা। 4 নং 36-এর 6 থাকে 3, 4-1-কে 4 আর 3 হচ্ছে 7, 76 হয়। কত হয়? 76 হয়। লিখলাম 76 যোগ 3, তাহলে কত হবে? লাস্ট অ্যান্সারটা 76 আর 3 হচ্ছে 79, নিচে 4। তাহলে আমরা দেখলাম যে এই যে মিশ্র ভগ্নাংশটা, তাকে যদি অপ্রকৃত ভগ্নাংশ বানাই, 4/79 হয়, লব হরের চেয়ে বড়। তাহলে আপনারা দেখতেছেন
যদি অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বানানো যায়, আবার যদি মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বানানো যায়। অর্থাৎ এরা দুইজন একে অপরের সাথে মিল মহব্বত আছে, একটা থেকে আরেকটা তৈরি করা যায়, একটা থেকে আরেকটা তৈরি করা যায়। তাহলে আমরা আমাদের এখানে কি আলোচনা করলাম, ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কয় প্রকার, তারপরে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করার নিয়ম। তো এই যে আমরা এখন আলোচনা করলাম, এখন আমরা চলে যাব মূল অঙ্কে। আমাদের এখানে প্রশ্নতে বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ এই যে এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এরা হচ্ছে সব মিশ্র ভগ্নাংশ, এদেরকে তোমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অঙ্ক আছে এখানে 5টা, তো 5টা আমরা করব না, আমরা এখানে 2টা করি অঙ্ক, আপনারা বাকিগুলো সব করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে 1 নম্বর যে অঙ্কটা তার সমাধান করব। 1 সমাধান অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ। যেই প্রশ্নটা দেওয়া আছে সংখ্যাটা সেটা লিখে ফেলি, 2 সমস্ত 3/2 লিখলাম। পরবর্তী লাইনে গিয়ে যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে, যেহেতু এটাকে অপ্রকৃত বানাইতে হবে, অপ্রকৃত নিয়মটা কি ছিল, হর হরই থাকবে, হর কোনো পরিবর্তন হবে না। উপরে কি লিখব, লবের জায়গাতে কি লিখব, পূর্ণ সংখ্যার সাথে গুণ দিতে হবে, পূর্ণ সংখ্যার সাথে গুণ দিতে হবে কাকে, হরকে, তারপরে যোগ করতে হবে লবকে। পরবর্তী লাইনে যাই, 3 দুগুণে 6 যোগ 2 নিচে 3। পরবর্তী লাইন 6 আর 2 যোগ করলে 8 নিচে 3, ফলাফল বের হয়ে গেছে। 2 সমস্ত 3/2কে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি ফলাফল হবে 3/8। কি হবে ফলাফল, 3/8। আমরা লাস্টে লিখে দিই উত্তর 3/8 হয়ে গেল আমাদের একটা অঙ্কের সমাধান। এবার আমরা লাস্টের অঙ্কটা করি, ফার্স্টেরটা করলাম, লাস্টেরটা করি এবার। তো এবার আমরা লিখব 2 নাম্বার সমাধান অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ। এবার কি লিখব, 20 সমস্ত 2/1 লিখে ফেলি এখানে। পরবর্তী লাইনে যাই, হর হরই থাকবে, পূর্ণ সংখ্যার সাথে গুণ দিতে হবে হরকে, তারপরে যোগ করতে হবে লবকে। 20 দুগুণে 40 যোগ 1 নিচে 2, 40 আর 1 41 নিচে 2। এটাই হচ্ছে আমাদের ফলাফল। একেবারে সহজ অঙ্ক। আমাদেরকে তারা বলছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো, আমরা 2টা অঙ্ক সমাধান করলাম। আশা করি বাকিগুলো আপনারা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখন আরেকটা প্রশ্ন লিখলাম। প্রশ্নতে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো, অর্থাৎ এখানে যেই ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে তাদেরকে মিশ্র ভগ্নাংশ, যেটাকে মিশ্র ভগ্নাংশ বানানো যাবে তাকে মিশ্র ভগ্নাংশ বানাইতে হবে, আর যাকে পূর্ণ সংখ্যা বানানো যাবে তাকে পূর্ণ সংখ্যা বানাইতে হবে। তো আমরা এখন মিশ্র ভগ্নাংশ বানাবো, আর যাকে পূর্ণ সংখ্যা বানানো সম্ভব তাকে পূর্ণ সংখ্যা বানাবো। কিভাবে করে, সবার প্রথমে যে অঙ্কটা আছে সেটা দিয়ে শুরু করি। 1 নম্বর অঙ্কের সমাধান 3/7। পরবর্তী লাইনে গিয়ে এই যে মিশ্র ভগ্নাংশ বানাইতে বলছে, মিশ্র ভগ্নাংশ কিভাবে করে বানায়, এই এখানে দেখেন লব হরের চেয়ে বড়, সুতরাং এটা মিশ্র অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা এখন মিশ্র ভগ্নাংশ বানাবো। কিভাবে বানাই সেটা হচ্ছে, এটা করার জন্য আমরা একটু রাফ করার চেষ্টা করব, রাফ। এবং রাফটা আমরা আমাদের খাতার মধ্যে করে দেখানোর চেষ্টা করব, কারণ 5ম শ্রেণী পর্যন্ত খাতার মধ্যে রাফ করে দেওয়াটা উত্তম। তো লবকে ভাগ করতে হবে হর দ্বারা। 3 7-এর মধ্যে কয়বার যায়, 2 বার। 3 দুগুণে 6 থাকে কত, 1। নিয়ম কি, নিয়ম হচ্ছে হর যা ছিল হর এখনো তাই থাকবে, হর যা ছিল হর এখনো তাই থাকবে। ভাগফল যেটা বের হইল, ভাগফল সেটা সামনে আসবে, এখানে জায়গাটা কম হয়ে গেল, এটা সামনে এসে বসবে, 2 সামনে এসে বসলো। এরপরে ভাগশেষ যেটা ছিল সেটা বসবে উপরে, সেটা বসবে কোথায়, উপরে। ভাগফলটা সামনে বসবে, হর যা ছিল হর তাই থাকবে, ভাগশেষটা উপরে বসবে। এটাই আমাদের ফলাফল। আমরা যখন দেখব যে ভাগটা করতে গিয়ে ভাগশেষ নাই, ভাগশেষ শূন্য, তখন বুঝবেন যে সেখানের মধ্যে পূর্ণ সংখ্যা হবে। এরকম একটা অঙ্ক আছে, আমরা করে দেখাবো এখানের মধ্যে। তো এখানে ভাগশেষ আছে, তো লিখবো কিভাবে, ভাগফলকে সামনে লিখবো, হর যা ছিল হর তাই থাকবে, ভাগশেষটা উপরে যাবে। করলাম একটা অঙ্ক। আরেকটা অঙ্কতে যাই, এখানের মধ্যেই করে ফেলি।
2 নম্বর অঙ্ক। এখানে আগে একটু উত্তরটা লিখে নেই, উত্তর শব্দটা উত্তর 2 সমস্ত 3/1। আচ্ছা, এবার আমরা পরেরটা করি। 5/21। এই যে 5/21, আমরা এখন কি করব, হরই থাকবে, সামনে কত বসবে একটু রাফ করব। 21কে ভাগ করা লাগবে 5 দ্বারা। 5 21 আমাদের কয়বার যায়? 4 বার যায়। 4 5 20, থাকে কত? 1 থাকে। লিখব কিভাবে? ভাগফলটা সামনে এসে বসবে, হর যা ছিল হর তাই থাকবে, লবের জায়গাতে কি বসবে? ভাগশেষটা বসবে। এটাই উত্তর। অর্থাৎ 5/21 এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত হবে? 4 সমস্ত 5/1। এই সামনেরটাকে আমরা সমস্ত উচ্চারণ করি, 4 সমস্ত 5/1, 4 সমস্ত 5/1, 2 সমস্ত 3/1। অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটা থাকে তাকে সমস্ত বলে উচ্চারণ করি আমরা। 2 সমস্ত 3/1, 4 সমস্ত 5/1। এটা আমাদের এই অঙ্কের উত্তর। আরও অঙ্ক করি আমরা, লাস্টের অঙ্কতে চলে যাই। 2টা করলাম, এবার লাস্টের অঙ্কতে যাই। 5 নম্বর অঙ্কের সমাধান। 220 উপরে আর নিচে কত? 10। এখন 220কে ভাগ করতে হবে। এই যে এই দাগটা মানে কি? ভাগ। এই যে আমরা ভাগ করছি, 220কে ভাগ করতে হবে 10 দিয়ে। রাফ করি, 220কে 10 দিয়ে ভাগ করব। 10 22-এর মধ্যে 2 বার যায়, 10 দুগুণে 20, থাকে 2, 0 নামাই। 10 20-এর মধ্যে 2 বার যায়, 10 দুগুণে 20, 0। দেখেন ভাগশেষ 0, ভাগশেষ 0, তার মানে এটা পুরোপুরি ভাগ হয়ে গেছে, পুরোপুরি ভাগ হয়ে গেছে, কোনো ভাগশেষ নাই। তাহলে শুধুই ভাগফলটা, শুধুই ভাগফল, তাহলে আমরা শুধুই ভাগফলটাকে লিখব, কারণ এখানে ভাগশেষ নাই, ভাগশেষ নাই। যদি ভাগশেষটা থাকতো তাহলে এরকম মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতাম। যেহেতু ভাগশেষ নাই তাহলে শুধু ভাগফলটা বসবে। এটা একটা পূর্ণ সংখ্যা। এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এই জন্যই তারা বলছে যে এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে তাদেরকে তোমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। অর্থাৎ যেটা মিশ্র ভগ্নাংশ হবে তাকে মিশ্র ভগ্নাংশ বানাবা, যেটা পূর্ণ সংখ্যা হবে তাকে পূর্ণ সংখ্যা বানাবা। উত্তর 22। একেবারে সহজ সহজ অঙ্ক। এভাবে করি আমরা বাকি অঙ্কগুলোর সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা এই অঙ্কগুলোর সমাধান করব। আমাদের এখানে বলা হয়েছে হিসাব করো, এবং এখানে যে অঙ্কগুলো দেখা যাচ্ছে যোগ চিহ্ন, সব জায়গাতে যোগ চিহ্ন। অর্থাৎ এই মুহূর্তে আমরা ভগ্নাংশের যোগ কিভাবে করে করতে হয় সেটা শেখার চেষ্টা করব। ভগ্নাংশের যোগ সবার প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে আমরা এখন তার সমাধান করা শুরু করি। সমাধান 1, 6/4 যোগ 6/3। তো অঙ্ক করতে গিয়ে যেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম যেই কাজটা আমাদেরকে করতে হবে, হরগুলোর লসাগু করতে হবে। কাদের লসাগু? হরগুলোর লসাগু। কাদের লসাগু? হরগুলোর লসাগু। অর্থাৎ যে ভগ্নাংশগুলো আছে তাদের যে হরগুলো, এই হরগুলোর লসাগু আমরা বের করব। এখানে হর 6, এখানে হর 6, 6 এবং 6-এর লসাগু কত? 6 এবং 6-এর লসাগু 6ই হয়, কারণ দুইটা একই সংখ্যা, সুতরাং লসাগু আর আলাদা বের হবে না, এটাই বের হবে। 6 এবং 6-এর লসাগু 6 বের করলাম। এই যে লসাগু বের করলাম, এটা 1 নম্বর কাজ। হরগুলোর লসাগু বের করতে হবে, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি? হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। 3 নম্বর কাজ, এই যে ভাগ করলেন, ভাগফল দ্বারা লবকে গুণ করতে হবে, ভাগফল দ্বারা লবকে গুণ করতে হবে। অর্থাৎ কাজ 3টা। 1 নম্বর কাজ হরগুলোর লসাগু বের করতে হবে, 2 নম্বর কাজ হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, 3 নম্বর কাজ ভাগফলটা দ্বারা লবকে গুণ করা লাগবে। অঙ্ক শেষ হয়ে যাবে। 6 এবং 6-এর লসাগু বের করলাম, একটা কাজ হয়ে গেছে। পরের কাজ হর দিয়ে লসাগুকে ভাগ করব। 6 6-এর মধ্যে একবার যায়, 6 6-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। এই যে একবার যায়, একবার, এই 1 দিয়ে লবকে গুণ করব আমরা। 4 1-কে 4, যোগ চিহ্ন। 6 6-এর মধ্যে একবার যায়, এই 1 দিয়ে লবকে গুণ করব। 3 1-কে 3। পরবর্তী লাইনে যাই। 4 যোগ 3 কত হয়? 4 এবং 3 যোগ করলে 7 হয়। নিচে কত? 6। এটাই আমাদের ফলাফল। এই দুইটা ভগ্নাংশ যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফলাফল বেরোবে এইটা, 6/7।
এবার একটা কথা বলি, যখন আমরা এরকম যোগ বিয়োগের অঙ্কগুলো করতে গিয়ে, যোগ বিয়োগ গুণ ভাগ এই অঙ্কগুলো করতে গিয়ে আমাদের যখন ফলাফলটা বেরোবে, ফলাফলটা যদি অপ্রকৃত ভগ্নাংশ বের হয়, কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ বের হয়, আমরা তাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। কিসে প্রকাশ করব? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এখানে কোথাও লিখে দেওয়া লাগবে না যে মিশ্র ভগ্নাংশে বানাও। আমরা অঙ্কটা করব, একদম স্বাভাবিকভাবে অঙ্কটা করব। করার পরে যদি ফলাফল দেখি মিশ্র ভগ্নাংশ বেরোইছে, অপ্রকৃত ভগ্নাংশ বেরোইছে, তাকে আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করে ফেলব। যদি ফলাফল অপ্রকৃত ভগ্নাংশ বের হয়, তাকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশ তৈরি করে ফেলব। এখানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, 6 6ই থাকবে, মানে হর হরই থাকবে। 6 7-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। 6 একে 6, 7 হইতে আর কত লাগে? 1 লাগে। এটাই আমাদের মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। 1/6/1। আমরা তাহলে এখানে লিখে দিতে পারি উত্তর 1/6/1। আর আরও একটা কথা বলে রাখি, যে সেটা হচ্ছে কেউ যদি চান যে এই যে লসাগু বের করলেন, হরগুলোর লসাগু পাশে লিখে দিতে চান, 6 ও 6-এর লসাগু 6, তারাও পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমি পাশে লিখে দিই, এটা লেখা বাধ্যতামূলক না। এটা যেটা লিখতেছি এটা লেখা বাধ্যতামূলক না, চাইলে লেখেন, না চাইলে না লেখেন, কিচ্ছু হবে না। মেইন অঙ্ক এইটা। আমরা লিখতে পারি 6 ও 6 এর লসাগু 6। আমরা এটা লম্বা করে লিখতে পারতাম, কিন্তু এইদিকে যেহেতু আরও অঙ্ক করতে হবে, লাইনটা তো এইদিকে লম্বা হয়ে এদিকে জায়গা শেষ হয়ে যাবে, এই জন্য নিচে নিচে লিখলাম। তাহলে আমরা কি দেখলাম? এই দুইটা ভগ্নাংশ যদি যোগ করি ফলাফল এটা বের হয়। তাহলে কাজ কয়টা? 3টা কাজ। যোগ বলুক বিয়োগ বলুক, কাজ 3টা। 1 নম্বর কাজ হরগুলোর লসাগু বের করতে হবে। 2 নম্বর কাজ হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। 3 নম্বর কাজ ভাগফল দ্বারা লবকে গুণ করতে হবে, কাজ হয়ে যাবে। 1 নম্বর অঙ্ক করলাম। এবার কোন অঙ্কটা করতে পারি? ভিন্ন ভিন্ন অঙ্ক করব আমরা। 4 নম্বর অঙ্কটা করি এখন আমরা। 4 নম্বর অঙ্কটা তো লিখি এখানের মধ্যে, 4 নম্বর অন্য কালার দিয়ে করি। 4 নম্বর অঙ্কটার সমাধান করব। 2/3 যোগ 4/1 লিখলাম। পরবর্তী লাইনে যাই। যেই কাজটা করতে হবে, হরগুলোর লসাগু, কাদের লসাগু? হরগুলোর লসাগু করতে হবে। হরগুলোর লসাগু, এখানে হর 2, এখানে হর 4। 2 এবং 4-এর লসাগু কত হয়? 2 এবং 4-এর লসাগু, এটা আপনারা রাফ করতে পারেন, রাফ খাতার মধ্যে রাফ করে দেখতে পারেন। 2 এবং 4-এর লসাগু, 2 2-এর মধ্যে একবার যায়, 2 4-এর মধ্যে 2 বার যায়। 2 1 2, 2 2 4। তাহলে 2 এবং 4-এর লসাগু কত? 4। এবার 2, এই যে হর, 2 4-এর মধ্যে কয়বার যায়? 2 4-এর মধ্যে 2 বার যায়। কয়বার যায়? 2 বার। ওই 2 দিয়ে লবকে গুণ করেন, 3 2 6। 4 4-এর মধ্যে একবার যায়, এই 1 দিয়ে লবকে গুণ করেন, 4 1 1 কে 1। আবারও বলি, 2 4-এর মধ্যে 2 বার যায়, 3 2 6। 4 4-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে 1 কে গুণ করেন, 1 1 কে 1। পরবর্তী লাইন, 6 আর 1 7, নিচে 4। 7কে 4 দ্বারা ভাগ করতে হবে, 4 4ই থাকবে। 4 7-এর মধ্যে একবার যায়, 4 1 কে 4। আর কত থাকে? আরও থাকে 3, কারণ 4 1 কে 4, 7 হইতে হইলে আরও 3 লাগে, সেটাই ভাগশেষ লিখে দিলাম। এটা আমাদের উত্তর, 1/4/3। কেউ যদি উত্তরটা এখানেই থামাই দিতে চান, তার অঙ্কটাও ঠিক আছে, ভুল হবে না, ঠিক আছে। আর কেউ যদি বলেন যে আমি একদম লাস্ট পর্যন্ত পৌঁছাবো, তাহলে এটা লিখে দেওয়া উত্তম। এটা করলাম। এবার আমরা আরও একটা অঙ্ক করার চেষ্টা করি, সেটা হচ্ছে লাস্ট অঙ্কটা করে ফেলি আমরা। 8 নম্বর অঙ্কটা, এটা লাস্ট অঙ্ক, এটা করে ফেলি। এবার আরেকটা কথা, এই যে দেখেন বাংলা যে কথাটা লিখছিলাম, এখানে কিন্তু লিখলাম না, কারণ এটা বাধ্যতামূলক না। চাইলে লেখা যায়, চাইলে না লেখা যায়। 8 নম্বর অঙ্ক, 1/15/7 যোগ 5/3। এবার আমরা অঙ্কটা করি। তবে কথা আছে, সেটা হচ্ছে অঙ্ক করার সময় আপনি যদি দেখেন আপনার অঙ্কের মধ্যে মিশ্র ভগ্নাংশ আছে, তখন আপনি অঙ্ক আরম্ভ করবেন না। যখন আপনি দেখবেন যে মিশ্র ভগ্নাংশ আছে, তখন অঙ্ক আরম্ভ হবে না। একটা কাজ করে নিতে হবে আগে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বানায়া নিতে হবে, তারপরে বাকি কাজ। এই যে আমরা এখানে যে বললাম যে 3টা কাজ করতে হবে, 1 নম্বরে লসাগু, 2 নম্বরে ভাগ, 3 নম্বরে গুণ, এই যে 3টা কাজ, এই 3টা কাজ প্রথমে আরম্ভ হবে না। অঙ্কের মধ্যে যদি কোনো মিশ্র ভগ্নাংশ থাকে, তাকে আগে অপ্রকৃত বানাবো,
তারপরে ওই 3 কাজ শুরু হবে। এই যে একটা মিশ্র ভগ্নাংশ, তাকে আমরা এখন অপ্রকৃত বানাবো। 15কে 15 আর 7 যোগ করলে কত হয়? 15, কারণ কি পূর্ণ সংখ্যার সাথে হর গুণ দিতে হয়। 15কে 15 আর 7 যোগ করলে হয় 22, উপরে 22 বসবে, আর হর হরই থাকবে, হর চেঞ্জ হবে না। এখানে 5/3। এইবার আমাদের অঙ্কটা আরম্ভ হবে, ওই 3টা কাজ। 1 নাম্বার, 15 এবং 5-এর লসাগু। 15 এবং 5-এর লসাগু যদি আমরা বের করি তাহলে হবে 15। 15-র মধ্যে এই যে লসাগুর মধ্যে এই হর কয়বার যায়? 15-র মধ্যে 15 একবার যায়। কয়বার যায়? একবার যায়। ওই 1 দিয়ে লবকে গুণ করেন, 22 22। 5 15-র মধ্যে 3 বার যায়, ওই 3 দিয়ে 3কে গুণ করেন, 3 3 9। পরবর্তী লাইন, 22 আর 9 যোগ করলে কত হয়? 31। কত হয়? 31। নিচে 15। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। সবসময় যে অপ্রকৃত ভগ্নাংশই বের হবে এমন কোনো কথা নাই। প্রকৃত ভগ্নাংশ বের হইতে পারে। প্রকৃত ভগ্নাংশ বের হলে সেটাই আমরা লিখে দিব, কারণ প্রকৃতকে তো আর কিছু করা যায় না। কিন্তু যদি অপ্রকৃত বের হয় তাকে আমরা মিশ্র বানাবো। এখন 15 15ই থাকবে। 15 31-এর মধ্যে 2 বার যায়, কারণ 15 দুগুণে 30। 15 দুগুণে 30 আর থাকে 1, কারণ 15 দুগুণে 30 আছে তো 31, আর কত লাগবে? 1 লাগবে, 1 উপরে। আমরা বলতে পারি উত্তর 2/15 পাশে লিখে দিই 2/15। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে আশা করি ভগ্নাংশের যোগ করতে দিলে আমরা এইভাবে করতে পারবো। আর যোগের যেই নিয়ম, বিয়োগেরও সেই একই নিয়ম, শুধু যোগের জায়গাতে বিয়োগ চিহ্নটা বসবে, এতটুকুই। বাকি সব কাজ হুবহু একরকম হবে। আমরা এখন এখানে আমাদের আরও কয়েকটা প্রশ্ন লিখলাম, তবে এতক্ষণ যাবত আমরা করেছি যোগ, এখন আমরা সবগুলো বিয়োগের অঙ্ক এখানে আমাদের লিখলাম, অর্থাৎ এখন আমরা শিখব বিয়োগ। তো যোগ আর বিয়োগের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু সেখানে ছিল যোগ চিহ্ন যোগ করছি, এখানে বিয়োগ চিহ্ন বিয়োগ করব, কিন্তু পদ্ধতিটাও হুবহু একই রকমের থাকবে। যদি কোনো মিশ্র ভগ্নাংশ থাকে তাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশ বানাবো, তারপরে যে 3টা কাজ করার কথা সেই 3টা কাজ করব এখানেও। সবার প্রথমে 1 নম্বর অঙ্কটা দিয়েই আরম্ভ করি আমরা। সমাধান 1। সাত ভাগের 8 বিয়োগ 7/5। এখন এখানের মধ্যে কোনো মিশ্র ভগ্নাংশ নাই, সুতরাং আমরা সেই 3টা কাজ সরাসরি আরম্ভ করে দিব। এই যে হর 7, হর 7, দুইটাই যেহেতু একই হর, তাহলে এটাই লসাগু হবে। 7 এবং 7-এর লসাগু 7। এই 7-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ করব, 8 1 8, বিয়োগ চিহ্ন বিয়োগ দিব। এই 7-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ করব, 5 1 5। 8 থেকে 5 বিয়োগ করলে আর থাকে 3, নিচে 7। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ লব হরের চেয়ে ছোট। এটি একটি প্রকৃত ভগ্নাংশ, সুতরাং এটি আমাদের উত্তর। আমরা লিখে দিব উত্তর 7/3। করে ফেললাম আমরা একটা অঙ্ক। এরপরে কোনটা করতে পারি? 3 নম্বরটা একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, এই অঙ্কটার সমাধানটা আমরা করব এখন এখানের মধ্যে। 3 নম্বর, 3 বিয়োগ 4/3। এইবার যে ঘটনাটা এখানের মধ্যে সেটা হচ্ছে, আপনারা একটা জিনিস খেয়াল করেন, 3 এটা তো কোনো ভগ্নাংশ না, তাহলে আমরা হর পাবো কোথা থেকে? কারণ আমাদেরকে তো সর্বপ্রথম হরের লসাগু করা লাগে। এটার হর আছে কিন্তু এটার তো হর নাই। তো মনে রাখবেন, যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে। এই যে তারা এখানে লিখলো 3 বিয়োগ 4/3, এই যে 3-এর নিচে কোনো কিছু নাই, আমরা বুঝবো 3-এর নিচে মনে মনে 1 আছে। মনে মনে এটা আমরা এখানে দেখাবো না, আছে। যে কোনো সংখ্যার নিচে থাকে, যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, তাহলে এই 3-এর নিচে 1 আছে, তাহলে এটা হচ্ছে হর, এটা হচ্ছে হর। এভাবে করে করবো আমরা। তাহলে এখানে 3-এর নিচে 1 আছে, যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 হচ্ছে হর, এখানে 4 হচ্ছে হর। 1 এবং 4-এর লসাগু কত? 1 এবং 4-এর লসাগু 4। এই যে হর যে 1, হর যে 1, এই 1 4-এর মধ্যে কয়বার যায়? 1 4-এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। ওই 4 দিয়ে লবকে গুণ করেন, 3 4 12, 3 4 12। 1 4-এর মধ্যে 4 বার যায়, 4 দিয়ে লবকে গুণ করেন, 3 4 12। 4 4-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ করেন, 3 1 3।
12 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 9 থাকে। 12 থেকে 3 বিয়োগ করলে 9 থাকে, নিচে 4। এটা আমাদের ফলাফল। এবার দেখেন ফলাফলটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব হরের চেয়ে বড়। তাহলে আমরা কি লিখতে পারি এখানের মধ্যে? এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বানায় ফেলব। 4 4ই থাকবে। 4 9-এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়। 4 দুগুণে 8। 9 হইতে আর কত লাগে? 1 লাগে। সেটা হচ্ছে লবের জায়গাতে বসবে। আমরা লিখব উত্তর 2 সমস্ত 4/1। এটি আমাদের ফলাফল। করে ফেললাম। তো যখন কোনো সংখ্যার নিচে কোনো সংখ্যা দেখা যাচ্ছে না, বুঝে নেবেন সেখানে 1 আছে। তো 3 নাম্বার করলাম। এবার 4 নাম্বারটা করি। 4 নাম্বার অঙ্কটা এখানে করে ফেলি। 4 6/7 বিয়োগ 4/1। পরবর্তী লাইনে যাই। এখানে হর 6 হর 4। 6 এবং 4-এর লসাগুটা কত হয় আমরা রাফ করে দেখতে পারি। 6 এবং 4-এর লসাগু 2 6-এর মধ্যে যায় 3 বার, 2 4-এর মধ্যে যায় 2 বার। আমাদের আজকের এই পর্বের ঠিক আগের যে পর্বটা, পূর্বের পর্বটা, সেখানেই কিন্তু আমরা লসাগু গসাগু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ওই পর্বটা যদি আপনারা দেখে থাকেন তাহলে এখানে লসাগু করা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 2 6-এর মধ্যে যায় 3 বার, 2 4-এর মধ্যে যায় 2 বার, আর যায় না। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে আমরা এখানে আমাদের লিখব 12। লসাগু কত? 12। এই 6 মানে হর, এই হরটা লসাগুর মধ্যে কয়বার যায়? 6 12-র মধ্যে 2 বার যায়। এই যে 2 বার যায়, এই 2 দিয়ে লবকে গুণ করেন। 7 দুগুণে 14 বিয়োগ 4 12-র মধ্যে কয়বার যায়? 3 বার। এই 3 দিয়ে লবকে গুণ করেন। 3 1-কে 3। পরবর্তী লাইন 14 থেকে 3 বিয়োগ করলে আর থাকে 11, নিচে 12। 14 থেকে 3 বিয়োগ করলাম, 11 থাকলো আর নিচে 12। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। লব হরের চেয়ে ছোট, প্রকৃত ভগ্নাংশ, আর কিছু করা যাবে না। আমরা পাশে উত্তরটা লিখে দিব। উত্তর 12/11 করলাম। আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। নিচের লাইনে তো আসলামই না, লাস্ট অঙ্কটা করে ফেলি, কারণ ফার্স্টের অঙ্ক করছি, লাস্টের অঙ্কটাও করি। তো লাস্টের অঙ্কটা লিখে ফেলি। 3 সমস্ত 12/7 বিয়োগ 1 সমস্ত 6/5। পরবর্তী লাইনে যাই। এখন কি আমরা সেই লসাগু করতে পারবো কিনা? না, এখনই না। আগে এখানে মিশ্র ভগ্নাংশ আছে, তাদেরকে অপ্রকৃত বানাইতে হবে। তাইলে 12 12ই থাকবে। 3 12 36, 3 12 36, তার সাথে 7 যোগ করব। 36 আর 7 যোগ করলে কত হয়? 43 বিয়োগ 6 1-কে 6, 6 1-কে 6, 5 যোগ করলে 11। 6 1-কে 6 আর 5 যোগ করলাম, 11 হয়ে গেল। এবার অঙ্কটা সাজানো হয়ে গেছে, আমরা আমাদের মতো অঙ্ক করতে থাকব। 12 এবং 6-এর লসাগু কত? 12 এবং 6-এর লসাগু 12। 12 12-র মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ করব। 43 1-কে 43। 6 12-র মধ্যে 2 বার যায়, 2 দিয়ে লবকে গুণ করব। 11 দুগুণে 22। 3 থেকে 2 বিয়োগ করলে আর থাকে 1, 4 থেকে 2 বিয়োগ করলে আর থাকে 2, নিচে 12। এবার দেখেন এখানে একটা কাটাকাটি যায়, একটু খেয়াল করেন। এখানে একটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কাটাকাটি করব আমরা, কাটাকাটি যায়। সেটা হচ্ছে আমরা উপরের সংখ্যা নিচের সংখ্যা দুইটাকেই 3 দিয়ে কাটতে পারি। কয় দিয়ে কাটতে পারি? 3 দিয়ে কাটতে পারি, কারণ দুইটাকেই 3 দিয়ে ভাগ করা যায়। 3 21-এর মধ্যে যায় 7 বার, 3 7 21। 3 12-র মধ্যে যায় 4 বার, 3 4 12। কাটাকাটি করলাম, ফলাফল কত বের হইল? উপরের 7 নিচে 4। এটা ফলাফল। কিন্তু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। লব হরের চেয়ে বড়। তাকে আমরা মিশ্র বানাবো এখন। সেটা কিভাবে? হর হরই থাকবে। 4 7-এর মধ্যে একবার যায়। 4 1-কে 4, 7 হইতে আর কত লাগে? 3 লাগে। এটাই উত্তর। আমরা উত্তরটা নিচে যেহেতু জায়গা নাই, পাশে লিখে দেই। উত্তর 1 সমস্ত 4/3। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে এই যে বিয়োগের অঙ্কগুলো করলাম, যোগ আর বিয়োগ কি করলাম? সব একই রকমের পদ্ধতি, শুধু যোগ আর এটা বিয়োগ। ওখানে যোগ করলাম আর এখানে বিয়োগ করলাম, কিন্তু পদ্ধতি সব একই। 1 নম্বরে হরগুলোর লসাগু, 2 নম্বরে হর দ্বারা লসাগুকে ভাগ করব, 3 নাম্বার ভাগফল যেটা বেরোইছে সেটা দিয়ে লবকে গুণ করব,
শেষ অঙ্ক। আর যখন মিশ্র ভগ্নাংশ থাকবে তাকে অপ্রকৃত বানানোর পরে কাজগুলো শুরু করব। ফলাফল বের করতে গিয়ে যদি দেখি যে ফলাফলটা অপ্রকৃত ভগ্নাংশ, তাকে মিশ্র বানায়া তারপরে উত্তরটা লিখব। যদি দেখি যে কোনো কাটাকাটি করা যায়, কাটাকাটি করব। এই হচ্ছে আমাদের নিয়মগুলো। আরেকটা কথা, কোনো সংখ্যার নিচে যদি কোনো সংখ্যা না থাকে, মানে হর নাই, তখন আমরা বুঝবো যে সেখানে নিচে এক আছে। সব সংখ্যা, যে কোনো সংখ্যার নিচে এক থাকে। তো আশা করি আমরা এই পদ্ধতিতে এই ধরনের অঙ্ক আমাদেরকে আরও যদি করতে দেয় আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন আরেকটা প্রশ্ন লিখলাম। এখানে কি এবার ভগ্নাংশ বাড়ছে, অর্থাৎ দেখেনি যে এখানের মধ্যে 1 2 3 তিনটা ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশ। এতক্ষণ যাবৎ সব দুইটা দুইটা করে করতেছিলাম, এখন তিনটা করে ভগ্নাংশ আমাদের সামনে আসছে। আমরা এখন এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো শিখব। এবং এই যে তিনটা করে অঙ্ক, একই রকমের পদ্ধতি, কোনো পদ্ধতির পরিবর্তন হবে না। একটু আগে যেভাবে শিখছি এখানেও সে একই রকমভাবে, তবে এখানের অঙ্কগুলো বড় করে দেখি। তো প্রথমে যে তিনটা অঙ্ক, এই তিনটা অঙ্ক যোগের, পরের তিনটা অঙ্ক বিয়োগের। তো আমরা যোগের অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় যে যোগের অঙ্কটা 3 নাম্বারটা, এটা সমাধান করব, কারণ বড়টা পারলে ছোটটা এমনি হয়ে যায় অটোমেটিক। তাহলে আমরা এখন 3 নম্বর অঙ্কটার সমাধান করব। 2 সমস্ত 3 ভাগের 2 যোগ 1 সমস্ত 4 ভাগের 1 যোগ 1 সমস্ত 6 ভাগের 5 লিখলাম আমরা প্রশ্নটা। এবার পরবর্তী লাইনে গিয়ে সমাধানটা শুরু করে দিই। কি করব আমরা? মিশ্র ভগ্নাংশ আছে, আমরা তাদেরকে আগে অপ্রকৃত বানাবো। 3 দুগুণে 6 আর 2 যোগ করলে 8, নিচে 3। 4 একে 4 আর 1 যোগ করলে 5, নিচে 4। 6 একে 6 আর 5 যোগ করলে 11, নিচে 6। তাহলে 3 ভাগের 8, 4 ভাগের 5, 6 ভাগের 11 আমরা লিখলাম। পরবর্তী লাইনে এবার এই যে ভগ্নাংশগুলো লিখলাম, এই ভগ্নাংশগুলোর এবার আমাদের কাজ আরম্ভ হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে হরগুলোর লসাগু করা। হর 3, হর 4, হর 6, 3 4 6 এদের লসাগু আমরা এখন করব। একটু রাফ করি। 3 4 6 এর লসাগু 3 4 6। 2 3-এর মধ্যে যায় না, 2 4-এর মধ্যে 2 বার যায়, 2 6-এর মধ্যে 3 বার যায়। 3 3-এর মধ্যে একবার যায়, 2-এর মধ্যে যায় না, 3-এর মধ্যে একবার যায়। 3 দুগুণে 6, 6 একে 6, 6 দুগুণে 12, 12 একে 12। লসাগু কত? 12। লসাগু কত? 12। 3 এই যে হর 3 12-এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। 4 দিয়ে লবকে গুণ করব। 4 8 32 যোগ 4 12-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। 3 দিয়ে লবকে গুণ করব। 3 5 15। 6 12-এর মধ্যে কয়বার যায়? 2 বার। 2 দিয়ে লবকে গুণ করব। 11 দুগুণে 22। পরবর্তী লাইনে যাই। 2 আর 5 7, 7 আর 2 9, 2 3 3 3 6, নিচে 12। শেষ আমাদের অঙ্ক হয়ে গেছে একদম একই রকমের পদ্ধতিতে। 12 ভাগের 69। এখন এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তো এই দিকটাতে জায়গা কম, আমরা একটু এদিকে লিখি, এদিকে জায়গা নাই, তো এই জন্য 12 69-এর মধ্যে কয়বার যায়? 12 তো 12ই থাকবে, হর হরই থাকবে। 12 69-এর মধ্যে কয়বার যায়? 5 বারং 60, 6 বারং 72। 6 বারং 72, তাহলে 6 বার নিলে বেশি হয়ে যায়, 72 তো নাই, তাহলে 6 বার নিতে পারবো না, 5 বার নিব। 5 বারং 60, 5 বারং 60। 69 হইতে আর কত লাগে? এখানে অলরেডি 60 হয়ে গেছে, 5 বারং 60, কিন্তু আছে তো 69, আর কত লাগে? 9 লাগে। 9 যাবে উপরে, এটা লিখলাম। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি কি বলছিলাম? কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে। এই যে লব আর হর, এই সামনেটা না, কিন্তু সামনেটা না, লব এবং হর, দেখেন তো কাটাকাটি করা যায় কি না? যায়। সেটা হচ্ছে 3 দিয়ে কাটাকাটি করা যায়। 3 9-এর মধ্যে যায় 3 বার, 3 3 9। 3 12-এর মধ্যে যায় 4 বার, 3 4 12। তাইলে 3 9-এর মধ্যে 3 বার গেল, 3 12-এর মধ্যে 4 বার গেল। পরবর্তী লাইন 5, নিচে 4 উপরে 3। 5 সমস্ত 4 ভাগের 3। 5 সমস্ত 4 ভাগের 3, এটাই আমাদের ফলাফল। এই যে 3টা ভগ্নাংশ তারা দিল, করলাম যোগ। একদম ছোট্ট অঙ্ক, সহজ অঙ্ক। এবার আমরা যোগের অঙ্ক তো করলাম, এবার একটা বিয়োগের অঙ্ক করি। নিচে 3টা অঙ্কই বিয়োগ, এদের মধ্যে বড়টা করি, বড়টা। 6 নম্বর অঙ্কটার সমাধান করব এখন আমরা। 5 সমস্ত 15 ভাগের 1 বিয়োগ 1 সমস্ত 5 ভাগের 3 বিয়োগ
2 সমস্ত 3 ভাগের 2। 15 নিচেই থাকবে। 5 15 75, 5 15 75, 1 যোগ করলে 76। 5 থাকবে, 5 একে 5 আর 3 যোগ করলে 8। 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8 লিখলাম আমরা। এবার আমরা আমাদের কাজটা শুরু করি। 15 5 3 লসাগু করি। 15 5 3 লসাগু কত হয় একটু চেষ্টা করি এদিকে। 15 5 3, 3 15-র মধ্যে যায় 5 বার, 5-এর মধ্যে যায় না, 3-এর মধ্যে একবার যায়। 5 5-এর মধ্যে একবার, 5-এর মধ্যে একবার, 1-এর মধ্যে যায় না। 3 5 15, 15 একে 15, 15 একে 15, 15 একে 15, লসাগু 15। লসাগু কত? 15। 15 15-র মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ করব, 76 একে 76। 5 15-র মধ্যে 3 বার যায়, 3 দিয়ে লবকে গুণ করব, 3 8 24। 3 15-র মধ্যে 5 বার যায়, 5 দিয়ে লবকে গুণ করব, 5 8 40। নিচে 15 15ই থাকবে। এইবার এখানে একটা টুইস্ট আছে, একটু খেয়াল করতে হবে। এবার 76 বিয়োগ 24 বিয়োগ 40, একটা জিনিস খেয়াল করেন, 40-এর সামনে বিয়োগ চিহ্ন, 24-এর সামনে বিয়োগ চিহ্ন, 76-এর সামনে চিহ্ন নাই। চিহ্ন নাই মানে যোগ চিহ্ন। কি চিহ্ন? যোগ চিহ্ন। তাহলে এটা হচ্ছে 76, এটা যোগে আছে, যোগ। এটা বিয়োগ, এটা বিয়োগ। আমরা যে কাজটা করব, যখন আমরা একই চিহ্ন দেখব, একই চিহ্ন, তাদেরকে আমরা একসাথে করে ফেলবো এবং চিহ্নটা ওটাই রাখবো। কথাটা একটু খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যখন একই চিহ্ন থাকবে, একই চিহ্ন, আমরা তাদেরকে যোগ করে ফেলবো এবং চিহ্নটা সেটাই রাখবো। যদি আমি দেখি যে যোগ চিহ্ন, একই চিহ্ন, যোগ করে ফেলবো, চিহ্নটা যোগেরই থাকবে। যদি আমি দেখি যে বিয়োগের চিহ্ন, বিয়োগ বিয়োগ বিয়োগ, আমরা যোগ করব কিন্তু চিহ্নটা বিয়োগেরই রাখবো। অর্থাৎ একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ করব কিন্তু চিহ্নটা যেটা আছে সেটাই রাখবো। 76 76ই থাকবে। বিয়োগ 24 বিয়োগ 40, একসাথে করেন না, দেখেন না কয়টা বিয়োগ হয়। 24টা বিয়োগ 40টা বিয়োগ, একসাথে করেন, কয়টা বিয়োগ হয়? 40 আর 24 0 4 4 4 2 6, 64টা বিয়োগ। একটু খেয়াল করেন, 76 এটা আছে যোগ আকারে, আমি 76 কি রাখলাম। 24 বিয়োগ 40 বিয়োগ, এই যে বিয়োগ বিয়োগ একই চিহ্ন, বিয়োগ বিয়োগ একই চিহ্ন, যোগ করব, 40 আর 24 যোগ করলে 64। চিহ্নটা কি? বিয়োগের, দিলাম বিয়োগের চিহ্ন। পরবর্তী লাইনে যাই, ফলাফলটা 6 থেকে 4 গেলে আর থেকে 2, 7 থেকে 6 গেলে আর থেকে 1, নিচে 15। কাটাকাটি করা যায়, এখানে দেখেন এটা হচ্ছে 3 দিয়ে কাটাকাটি করা যায়। 3 12-র মধ্যে যায় 4 বার, 3 4 12। 3 15-র মধ্যে যায় 5 বার, 3 5 15। 3 4 12, 3 5 15। ফলাফলটা কত বের হয়? 5 ভাগের 4 বের হয়। যেহেতু প্রকৃত ভগ্নাংশ, এটাই আমাদের উত্তর হিসাবে থেকে যাবে, কারণ আমরা এটাকে আর কিছু করতে পারবো না। 5 ভাগের 4। এবার আরেকটা কথা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই। এই যে লাইনটা যে করলাম, এই যে লাইনটা, এই লাইনটা স্পেশালভাবে আরও দাগ দিই। এই লাইনটা ভালো করে খেয়াল করেন। 76 বিয়োগ 24 বিয়োগ 40, কারো কাছে যদি এই জিনিসটা কঠিন মনে হয় যে বিয়োগ বিয়োগ একসাথে করব, যদি কারো কাছে বিয়োগ এটা একটু কঠিন মনে হয়, তাহলে একটা কাজ করেন, এটা এভাবে করে করতে হবে, কোনো বাধ্যতামূলক না, আপনি আপনার মতো করে করেন। কিভাবে সেটা? সেটা হচ্ছে 76 থেকে 24কে বিয়োগ করেন, 76 থেকে 24কে বিয়োগ করেন, যেটা বের হবে সেখান থেকে 40কে বিয়োগ করেন, করেন আপনার মতো, কোনো সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নেই। এই লাইনটা আমি একটু আরেকভাবে দেখাই, এটাকেও লেখেন না, আরেকভাবে করে দেখাই। সেটা হচ্ছে 15 76, আচ্ছা 76 থেকে 24কে বিয়োগ করা শুরু করে দিই, আমরা শুরু করে দিই। 6 থেকে 4 বিয়োগ করলে আর থাকে 2, 7 থেকে 2 বিয়োগ করলে আর থাকে 5, বিয়োগ 40। পরবর্তী লাইনে 2 থেকে 0 বিয়োগ করলে 2, 5 থেকে 4 বিয়োগ করলে 1, একই রকমের ফলাফল। 15 ভাগের 12, 15 ভাগের 12, অর্থাৎ 76 বিয়োগ বিয়োগ একই চিহ্ন, আমরা তাদেরকে যোগ করলাম, 40 আর 24 যোগ করলে 64। চিহ্নটা কিসের? বিয়োগের, তো দিলাম বিয়োগের চিহ্ন, করলাম। কারো কাছে যদি এটা একটু অন্যরকম লাগতেছে না, একটু কঠিন লাগতেছে আপনার কাছে, তাহলে আপনি এভাবে করে করেন। 76 থেকে 24কে বিয়োগ করব, হবে 52, বিয়োগ 40, বিয়োগ 40,
ফলাফল এটা, কোনো সমস্যা নেই। কাটাকাটি করে রেজাল্ট বের করে ফেলবো আমরা। তাহলে আশা করি এই যে আমরা এই পদ্ধতিতে যে অঙ্কগুলো করলাম, এইভাবে করে যদি আমাদেরকে আরও বড় অঙ্ক করতে দেয় তো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা আরও একটা অঙ্ক লিখলাম, তবে এবারের অঙ্কটার মধ্যে একটু খেয়াল করবেন, বিয়োগ যোগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ বিয়োগ, অর্থাৎ এক অঙ্কের মধ্যে যোগ বিয়োগ দুইটা মিলাইয়া দিছে। আমরা এতক্ষণ যাবত অঙ্ক যখন করছি শুধুই যোগ, শুধুই বিয়োগ, আর এখনের অঙ্কগুলোর মধ্যে যোগ বিয়োগ দুইটা একসঙ্গে দিছে। এখানে হতে তাকান, যোগ বিয়োগ বিয়োগ একসঙ্গে দিছে, অর্থাৎ এই অঙ্কগুলো কীভাবে করে করতে পারি, একই রকম পদ্ধতি, কোনো ভিন্নতা নাই। তো আমরা অঙ্কটা করি, 13 13 13 একই জিনিস করলাম না, এটা বড়টা করি, সবচেয়ে বড়টা করি, 3 নম্বর অঙ্ক বড়টা, এটা করে ফেলি। এখন সমাধান 3, সবচেয়ে বড়টার সমাধান করে ফেললে এই ছোটোগুলো এমনিতে হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর অঙ্কের সমাধান, প্রশ্নটা উঠায় ফেলবো। এখন আমরা এখানের মধ্যে প্রশ্নটা উঠায় ফেললাম। এখন যে কাজটা, এখানে আমাদের মিশ্র ভগ্নাংশ আছে, এদেরকে আগে অপ্রকৃত বানাবো, তারপরে কাজ আরম্ভ হবে। 3, 3 কে 3 আর 1 যোগ করলে 4, 3 4 12 আর 1 হচ্ছে 13, 6 দুগুণে 12 আর 5 হচ্ছে 17, 4/3। এবার অঙ্কটা আরম্ভ হবে, ওই 3টা কাজ, সেই 3টা কাজ আমরা এখন করব। 3 4 6 4 এদের লসাগু করব, এদিকে করে ফেলি রাফ হিসাবে। 3 4 6 4, 2 3-এর মধ্যে যায় না, 4-এর মধ্যে 2 বার যায়, 6-এর মধ্যে 3 বার যায়, 4-এর মধ্যে 2 বার যায়, 2 দিয়ে সবাইকে ভাগ করলাম। এবার আবার 2 দিয়ে করি, 2 3-এর মধ্যে যায় না, 2 2-এর মধ্যে একবার যায়, 3-এর মধ্যে যায় না, 2-এর মধ্যে একবার যায়। এবার 3 দিয়ে করব, 3 3-এর মধ্যে একবার যায়, 1-এর মধ্যে যায় না, 3-এর মধ্যে একবার যায়, 1-এর মধ্যে যায় না। 2 দুগুণে 4, 3 4 12, 12 1 12, 12 1 12, 12 1 12, তাহলে আমাদের লসাগু বের হবে 12। কত বের হবে? 12। 3 12-এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। ওই 4 দিয়ে লবকে গুণ করব, 4 4 16, যোগ চিহ্ন আছে। 4 12-এর মধ্যে 3 বার যায়, 3 দিয়ে 13কে গুণ করব, 3 13 39, বিয়োগ চিহ্ন, চিহ্নগুলোর দিকে খেয়াল রাখতে হবে কারণ চিহ্নগুলো তারা পাল্টায় ফেলছে। 6 12-এর মধ্যে 2 বার যায়, 2 দিয়ে লবকে গুণ করব, 17 দুগুণে 34। 4 12-এর মধ্যে 3 বার যায়, 3 দিয়ে লবকে গুণ করব, 3 3-কে 9। পরবর্তী লাইনে যাই। এবার 16, এটার সামনে কোনো চিহ্ন নাই মানে যোগ চিহ্ন, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, খেয়াল করেন, যোগ যোগ বিয়োগ বিয়োগ। এখন এই যে যোগ আর এই যে যোগ, দুটো এক চিহ্ন না, দুটো তো একই চিহ্ন, আমরা যোগ করব। তাইলে 9 আর 6 যোগ করলে হয় 15, 15-র 5 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 1 5। ঠিক আছে, এটা লিখলাম, এই দুটা যোগ করলাম। এবার বিয়োগ, বিয়োগ বিয়োগ একই চিহ্ন, বিয়োগ বিয়োগ একই চিহ্ন, আমরা একসাথে করব, যোগ করব। 9 আর 4 13, 13-র 3 হাতে থাকে 1, 3 আর 1 4। চিহ্নটা কি? বিয়োগ দিব, বিয়োগ, অর্থাৎ যোগ যোগ একই চিহ্ন, যোগ করলাম, বিয়োগ বিয়োগ একই চিহ্ন, যোগ করলাম। অর্থাৎ একই চিহ্ন থাকলে যোগ করব, আর চিহ্নটা যেটা দেওয়া আছে সেটাই বসাবো। কাজ করছে যোগের, কিন্তু বসাইছি বিয়োগটাই, কারণ বিয়োগ আছে। এইবার নিচে 12, পরবর্তী লাইনে যাই। 5 থেকে, এই যে 55 থেকে 43-কে বিয়োগ করা লাগবে। 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1। উপরে 12, নিচেও 12, কাটাকাটি যায়। 12 12-এর মধ্যে একবার যায়, 12 12-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। ফলাফল 1। এত বড় একটা অঙ্ক করলাম, লাস্টে আমাদের ফলাফল বের হয়েছে 1। তো এইসব অঙ্ক কিন্তু মজা লাগে, কারণ যখন একটা অঙ্ক করতে একটা পৃষ্ঠা ভরে যায়, একটা সরল অঙ্ক দিল, পুরো পৃষ্ঠাটা ভরে গেল, লাস্টে ফলাফল 0 বের হয়েছে। এই 0টাই সঠিক, কিন্তু 0 বের হয়েছে, তখন কিন্তু অনেক মজা লাগে যে এত বড় একটা অঙ্ক করে যদি আমার ফলাফল 1 পাওয়া লাগে, ফলাফল 0 পাওয়া লাগে, তাহলে এটা প্রথমেই দিয়ে দিতাম 0, কিন্তু না, অঙ্কের নিয়মে চলতে থাকবে। তো এই অঙ্কটা করলাম, ফলাফল 1 বের হইল, আমরা পাশে লিখে দিব উত্তর 1। তাহলে যত বড় অঙ্কই থাকুক না কেন, একই রকমের পদ্ধতি, হরগুলোর লসাগু, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, ভাগফল দিয়ে লবকে গুণ করতে হবে, এই 3টা কাজ, এই 3টা কাজ করতে হবে।
একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ, একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ, চিহ্নটা যেটা আছে সেটাই বসবে। দুইটা যোগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন বসছে, বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন বসছে। তো এই হচ্ছে আমাদের ফলাফল। তাহলে আশা করি আমাদেরকে আরও বড় অঙ্ক দেখ, তাও আমরা এই পদ্ধতি অনুসরণ করে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা আরেকটা প্রশ্ন লিখলাম। আমাদের এই প্রশ্নতে বলা হয়েছে 3 সমস্ত 4 ভাগের 3 মিটার, এই মি দ্বারা মিটার বোঝায়, 3 সমস্ত 4 ভাগের 3 মিটার ও 2 সমস্ত 3 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে, এই যে মেইন শব্দটা পেয়ে গেছি, একত্রে কত মিটার। অর্থাৎ এটা হচ্ছে 2টা ফিতা, এটা একটা ফিতা, এটা আরেকটা ফিতা, একটা ফিতা এতটুকু লম্বা, আরেকটা ফিতা এতটুকু লম্বা। তারা বলেছে এই 2টা ফিতা একত্রে কত মিটার হবে। মানে যদি আমি এই 2টা ফিতাকে একসাথে করি, 2টা আলাদা ফিতা যদি একসাথে করি, তাহলে সেটা কতটুকু হবে সেটা তোমরা জানাও। একত্রে মানে যোগ করা, একত্রে মানে যোগ করা, 2টাকে যোগ করবো, ফলাফল বের হয়ে যাবে। তাহলে আমরা এখন সমাধানটা করি। 3 সমস্ত 4 ভাগের 3 যোগ 2 সমস্ত 3 ভাগের 1 মিটার। পরবর্তী লাইনে যাই। এবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত বানাবো। 3 4 12 আর 3 যোগ করলে 15, নিচে 4, 3 দুগুণে 6 আর 1 যোগ করলে 7, নিচে 3, পাশে মিটার। 3 এবং 4-এর লসাগু 12, 4 12-র মধ্যে 3 বার যায়, 3 দিয়ে লবকে গুণ করব, 3 15 45, 3 12-র মধ্যে 4 বার যায়, 4 দিয়ে লবকে গুণ করব, 4 7 28, 4 12-র মধ্যে কয়বার গেছে? 3 বার, 3 দিয়ে 15কে গুণ, 3 15 45, 3 12-র মধ্যে 4 বার গেছে, 4 দিয়ে লবকে গুণ, 4 7 28 মিটার। পরবর্তী লাইন, এটা যেহেতু যোগ চিহ্ন, যোগ করব, 8 5 13, 13-র 3 থাকে 1, 2 আর 1 3, 3 আর 4 7, নিচে 12 মিটার। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র বানাবো, 12 12ই থাকবে। এবার 12 73-এর মধ্যে কয়বার যায়? 12 73-এর মধ্যে যায় হচ্ছে 6 বার। কেন? কারণ 6 12 72, 6 12 72, 7 12 84, 6 12 72, 7 12 84। তো আমি যদি 7 বার নেই, আমি যদি 12কে 7 বার নেই, তাহলে 84 হবে। 84 তো নাই, তাহলে আমি 7 বার নিতে পারলাম না, 6 বার নিতে হবে। 6 12 72, তাহলে আমরা এখানে 6 বার নিব, এটা ভাগফল। 6 12 72, 73 হইতে আর কত লাগে? আর 1 লাগে। 6 12 72 আর 1 হইলে 73 হয়ে যাবে। এটাই আমাদের ফলাফল। অর্থাৎ যদি আমরা 2টা ফিতাকে একত্র করি, একসাথে করি, এই যে 3 সমস্ত 4 ভাগের 3 মিটার একটা ফিতা, 2 সমস্ত 3 ভাগের 1 মিটার আরেকটা ফিতা, এই 2টা ফিতা যদি একসাথে করি, তাহলে ফলাফল হবে 6 সমস্ত 12 ভাগের 1 মিটার, অর্থাৎ 6 মিটারেরও বেশি, 6 মিটারের চেয়ে তো একটু বেশি, হচ্ছে 6 সমস্ত 12 ভাগের 1 মিটার, 6 মিটারের বেশি। তাহলে আমরা লিখব যে অতএব 2টি ফিতা একত্র করলে, 2টি ফিতা একত্রে 6 সমস্ত 12 ভাগের 1 মিটার হবে। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে কি হলো? 2টি ফিতা একত্রে 6 সমস্ত 12 ভাগের 1 মিটার হবে। তারা এটাই জানতে চেয়েছে যে 2টি ফিতা একত্রে কত মিটার, একত্রে এত মিটার। হবে শব্দটা কেটে দিই, কারণ ওখানে হবে লেখে নাই, এত মিটার, শেষ। আর কেউ যদি চান যে না আমি উত্তর এইভাবে লিখব না, তাহলে তিনি এভাবে করে লিখতে পারেন, উত্তর 6 সমস্ত 12 ভাগের 1 মিটার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের ফলাফল। তাহলে আমরা যখন আমাদেরকে বলছে একত্রে, একত্রে মানে যোগ করা, যোগ করে দিলাম, ফলাফল বের হয়ে গেল। আমরা এখন এই প্রশ্নটির সমাধান করব, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটা সমাধান করি এবং এটাই হচ্ছে আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন। তো প্রশ্নতে কি বলা হয়েছে? গীতার কাছে 1 সমস্ত 6 ভাগের 5 লিটার, মামুনের কাছে 8 ভাগের 13 লিটার জুস আছে। কি আছে? জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? অর্থাৎ যদিও প্রশ্ন একটা, কিন্তু আসলে এখানে প্রশ্ন 2টা। কারণ গীতার কাছে জুস আছে এত লিটার, মামুনের কাছে জুস আছে এত লিটার। এখন জানতে চাই এই দুজনের মধ্যে
কার কাছে জুস বেশি আছে, কার কাছে নাম বলতে হবে, যে গীতার কাছে বেশি আছে, মামুনের কাছে বেশি আছে, কার কাছে বেশি নাম বলতে হবে। এরপর আবার তাদেরকে জানাইতে হবে কতটুকু বেশি আছে। যদি আমি বলি যে গীতার কাছে বেশি আছে, তাহলে গীতার কাছে কতটুকু বেশি আছে। যদি বলি মামুনের কাছে বেশি আছে, তো মামুনের কাছে কতটুকু বেশি আছে। তাহলে প্রশ্ন এখানে দুইটা, প্রথমত কার জুসের পরিমাণ বেশি, দ্বিতীয়ত কতটুকু বেশি। তাহলে আমরা এখন সমাধান করি। এখন সমাধানটা করতে গিয়ে লিখব সমাধান। গীতার কাছে জুস আছে 1/6 লিটার। এটা একটা মিশ্র ভগ্নাংশ, তাকে আমরা অপ্রকৃত আকারে লিখতে চাই। 6 কে 6 আর 5 যোগ করলে হয় 11, নিচে 6 লিটার। অর্থাৎ মনে রাখতে হবে 1/6 লিটার যা 6/11 লিটার তা, দুইটা কিন্তু একই জিনিস। শুধু দেখতে দুইটাকে দুই রকম মনে হইতেছে, চেহারাটা ভিন্ন, কিন্তু দুইটা একই। এটা যা এটাও তা। 1/6 লিটার মানেই 6/11 লিটার। তাহলে আমরা বলতে পারি গীতার কাছে জুস আছে এত লিটার, মামুনের কাছে জুস আছে কত লিটার, ওই যে আমাদের প্রশ্নে দেওয়া 8/13 লিটার। ঠিক আছে, লিখলাম। দুইজনের কাছে কার কাছে কতটুকু জুস আছে সেটা আমরা লিখলাম এখানে আমাদের তথ্যটা। এবার আমরা তুলনা করা শুরু করব। এখন তুলনা করতে গিয়ে কার কাছে বেশি, তো একটা তুলনা করা লাগবে যে ওর সংখ্যাটা ছোট দেখা যায়, তাহলে ওর কাছে জুসের পরিমাণ কম, ওর কাছে যে সংখ্যাটা ওটা বড় দেখা যায়, তাহলে ওর কাছে বেশি। এখন এটা তুলনা করার জন্য যে কাজটা করতে হবে, হরগুলোকে সমান বানাইতে হবে। কি সমান বানাইতে হবে? হরগুলোকে সমান বানাইতে হবে। কারণ যখন হর সমান হয় তখন আমরা লবগুলোর দিকে তাকাই। যেই লবটা বড় সে বড়, যেই লবটা ছোট সে ছোট। অর্থাৎ আমরা হরগুলোকে যদি সমান বানাই তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারবো যে কার কাছে বেশি কার কাছে কম। কারণ হর যদি সমান না থাকে তখন কোনটা বড় কোনটা ছোট এটা বলা যাচ্ছে না, কারণ দুইটা দেখতে কিন্তু একদম পুরা ভিন্ন ভিন্ন। 8/13, 6/11, কোনো মিল নাই। আমরা কীভাবে করে বলবো যে কারটা বেশি কারটা কম? এই জন্য আমাদেরকে প্রথমে হরগুলোকে সমান বানাইতে হবে। যখন হর সমান হয়ে যাবে, লবের মধ্যে তুলনা করে অঙ্কের ফলাফল বের করে ফেলবো। তো আমরা এখন এখানে লিখবো যে অতএব এই যে এই ভগ্নাংশ গীতার কাছে যে জুস, এখানের হর কত? 6, বা আমরা লিখতে পারি যে ভগ্নাংশগুলোর হর, আগে এটা লিখি, ভগ্নাংশগুলোর হর, এই ভগ্নাংশের হর 6, এই ভগ্নাংশের হর 8। ভগ্নাংশগুলোর হর 6 ও 8, এর লসাগু, সর্বপ্রথম লসাগু করতে হবে। হরগুলোকে সমান বানাইতে হইলে হরগুলোর লসাগু করতে হবে। লসাগু 6 এবং 8-এর লসাগু আমরা একটু এদিকে রাফ করতে পারি। 6, 8-এর লসাগু, 2 যায় 3 বার, 4 বার, আর কিছু যায় না। 3 দুগুণে 6, 4 6 24। তাহলে লসাগু কত বের হইল? 24 বের হইল। এই যে লসাগু 24 বের হইল, তার মানে বুঝতে হবে যে এই ভগ্নাংশগুলোর হর 24 হয়ে যাবে। লসাগু যত হবে বুঝতে হবে ভগ্নাংশগুলোর হর তত হয়ে যাবে। কিভাবে সেটা দেখেন করি। সবার প্রথমে গীতার কাছে যেই পরিমাণ জুস আছে সেই ভগ্নাংশটা লিখব। 6/11 সমান চিহ্ন দিলাম, একটা দাগ দিলাম, সমান দিয়ে আরেকটা দাগ দিলাম। একটু খেয়াল করেন, 6/11 লিখে 2টা দাগ দিলাম। এবার যেই কাজটা আমরা করব, লসাগুকে ভাগ করব হর দ্বারা। একটু আগে কিন্তু আপনারা যে ভগ্নাংশের যোগ বিয়োগের যে অঙ্কগুলো সেখানে শিখেছেন। প্রথমত আমরা হরগুলোর লসাগু করি, তারপরে কি করি? হর দ্বারা লসাগুকে ভাগ করি। এই যে দেখেন, প্রথমত হরগুলোর লসাগু করলাম, তারপরে লসাগুকে ভাগ করতেছি হর দ্বারা। হুবহু সেই কাজগুলো, কিন্তু কোনো নতুন কাজ করতেছি না। 24কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 4 6 24, 4 হয়। ওখানে মনে আছে কি করছিলাম? হরগুলোর লসাগু, তারপরে কি করছিলাম? হর দ্বারা লসাগুকে ভাগ করছি, তারপরে যেই ভাগফলটা বেরোয়েছে সেটা দিয়ে লবকে গুণ করছি। এখানেও সেই কাজ। 24কে 6 দিয়ে ভাগ দিলে 4 বের হয়। এই 4 দিয়ে আমরা উপরেও গুণ করব, আমরা নিচেও গুণ করব। কারণ এই যে এখানে 24 বানাবো, এই যে হরগুলোর লসাগু, এই যে 24 বানাবো আমরা। তো যেই 4 বের হইল ভাগফল, সেটা দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করলাম। 4 11 44, 4 6 24। এই যে দেখেন, লসাগু যত বের হয়েছে এখানে হর তত হয়ে গেছে। এবার আমরা মামুনের জুসের
পরিমাণটা এখানে লিখব 8/13 সমান 8/13 গুণ হবে, কিন্তু কত দিয়ে গুণ হবে সেটা আমরা জানি না। আমরা লসাগুকে ভাগ করব হর দ্বারা, নিয়ম এটা। লসাগুকে ভাগ করতে হবে হর দ্বারা। 24কে 8 দিয়ে ভাগ দিলে হয় 3, 3 8 24। এই যে ভাগফল 3 বেরোইল, এটা দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব। 3 8 24, 3 13 39। এবার দেখেন গীতার কাছে যেই পরিমাণ জুস আছে ওই ভগ্নাংশটার হর 24, মামুনের কাছে যেই পরিমাণ জুস আছে ওই ভগ্নাংশের হরও 24। হর মিলে গেছে। যখন হর মিলে যাবে তখন আমরা লবের মধ্যে তুলনা করব। এটা নিয়ম, যেটা চতুর্থ শ্রেণীতে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এই নিয়মগুলো। তো এই যে এই হরগুলো যদি সমান হয় তখন লবের মধ্যে তুলনা করা শুরু করতে হয়। কিভাবে করে আমরা সেটা লিখব যে সমহর মানে কি? সমহর মানে হরগুলো সমান। সমহর মানে কি? হরগুলো সমান। সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর লবের মধ্যে তুলনা করে পাই। অর্থাৎ যে সকল ভগ্নাংশের হর সমান আমরা তাদের লবের মধ্যে তুলনা শুরু করব। দেখেন প্রথমে এটা আছে, তো এখানের মধ্যে লব কত? 44। এখানের মধ্যে লব কত? 39। আচ্ছা, এই শব্দটা কি লিখছি আমরা দেখেন তো? তুলনা। কোনটা ছোট কোনটা বড় তুলনা করব। একটা ভগ্নাংশের লব 44, আরেকটা ভগ্নাংশের লব 39। এদের মধ্যে যদি তুলনা করি তাহলে চিহ্নটা কি বসবে? এইটা বসবে যে 44 39-এর চাইতে বড়, 44 39-এর চাইতে বড়, তাহলে 44 বড় 39 ছোট, 44 বড় 39 ছোট। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, যে হরগুলো সমান, সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর লবগুলোর মধ্যে আমরা তুলনা করছি। তুলনা করে দেখলাম এই লবটা বড়, এই লবটা ছোট। আচ্ছা, এই 44 এটা আছে কোথায়? আমরা লিখতে পারি বা এই 44 আছে হচ্ছে গিয়ে 24/44-এর মধ্যে। আচ্ছা, এই 39 আছে কোথায়? এই যে এখানে 24/39। এবার আমরা যাবো পরের লাইনে, সেটা হচ্ছে এই যে 24/44, এটা তো আপনার অঙ্কে একদম শুরু থেকে ছিল না, এটা আপনার অঙ্কে নতুন আসছে। 24/44 এটা আসছে কোথা থেকে? 24/44 আসছে কোথা থেকে? এইটা আসছে এখান থেকে। 24/44 আসছে 6/11 থেকে। তাহলে 24/44-এর বদলে 6/11 লিখবো। জায়গাটা খুব কম তো এই জন্য একটু লিখতে হইতেছে এইভাবে করে। 24/44-এর বদলে আমরা 6/11 লিখব। 24/39 এটাও তো অঙ্কের মধ্যে ছিল না, এটা নতুন আসছে। এটা আসছে কোথা থেকে? এটা আসছে 8/13 থেকে। আমরা লিখব 8/13। এবার দেখান তো কি দেখা যাচ্ছে? 6/11 বড়, 8/13 ছোট। 6/11 বড়, 8/13 ছোট। আমরা এতক্ষণে জানতে পারছি যে 6/11 বড়। আচ্ছা, 6/11 এটা কার? 6/11 হচ্ছে গীতার কাছে জুস বেশি আছে। কার কাছে জুস বেশি? গীতার কাছে জুস বেশি আছে, কারণ 6/11 বড়, 8/13 ছোট। তাহলে এই যে তুলনাটা করলাম, আমরা কিন্তু প্রথমে জানতাম না কার কাছে বেশি কার কাছে কম, কারণ দেখে বোঝা যাচ্ছে না। 6/11 8/13, তাহলে কে ছোট কে বড় বোঝা যাচ্ছে না। এন্ড কেউ যদি বলেন যে সংখ্যা দেখলে তো বোঝা যায়, এই যে 13 বড়, 11-র চাইতে 13 বড়, 6-এর চাইতে 8 বড়, তাহলে এটাই বড়। না, অঙ্ক করে প্রকৃত ফলাফল পাওয়া গেছে 8/13 বড় না, 6/11 বড়। তাহলে এটা কিন্তু আমরা প্রথমে দেখে বুঝতে পারি নাই। তাহলে এটা অঙ্ক করার নিয়মটা কি? সেটা হচ্ছে যখন আমরা তুলনা করব, ভগ্নাংশের মধ্যে তুলনা করব, 1 নম্বর কাজ হরগুলোর লসাগু করতে হবে। 2 নম্বর কাজ লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। 3 নম্বর কাজ যেই ভাগফলটা বের হইল এটা দ্বারা উভয় পক্ষ মানে লব হর দোনোটাকে গুণ করা লাগবে। শেষ। এবার আমরা তুলনা করব, কারণ ইতিমধ্যে হরগুলো সমান হয়ে গেছে। যখন হর সমান হয়ে গেছে, এখানের হরও 24, এখানের হরও 24, তাহলে হর তো সমান। তাহলে এটা নিয়ে তো কথা বলে লাভ নাই। কথা বলতে হবে কাকে নিয়ে? লবকে নিয়ে। কাকে নিয়ে? লবকে নিয়ে। এখানের লব 44, এখানের লব 39। এই যে লবের মধ্যে যখন আমি তাকাইলাম, আমি দেখতেছি 44 বড় 39 ছোট।
44 এটা আছে কোথায়? 24/44। 39 এটা আছে কোথায়? 24/39। 24/44 এটা তো অঙ্কের শুরু থেকে ছিল না, এটা পরে আসছে। এটা আসছে কার মাধ্যমে? 24/44 আসছে 6/11 মাধ্যমে। লিখলাম 24/39 তো ছিল না, এটা পরে আসছে। এটা আসছে কার মাধ্যমে? 8/13 মাধ্যমে। আমরা দেখলাম 6/11 বড়, 8/13 ছোট। আমরা এবার একটু এদিকে লিখে দিই, ওইদিকে যেহেতু আর জায়গা নাই আমরা এদিকটাতে লিখে দিই যে অতএব 6/11 এটা কার? 6/11 এটা হচ্ছে গীতার। আমরা লিখব অতএব গীতার জুসের পরিমাণ বেশি। গীতার জুসের পরিমাণ বেশি। আমরা আমাদের প্রশ্নের অর্ধেকটা সমাধান করলাম, কারণ প্রশ্নে জিজ্ঞাসা করছে কার জুসের পরিমাণ বেশি। অনেকগুলো কাজ করে, কাজটা কিন্তু কঠিন না, কিন্তু কাজটা কিন্তু সহজ। হরের লসাগু, লসাগুকে ভাগ করলাম হর দিয়ে, ভাগফল দিয়ে গুণ করলাম, উভয় পক্ষকে তুলনা করলাম, অঙ্ক হয়ে গেল। কার জুসের পরিমাণ বেশি? 6/11। 6/11 কার? গীতার। গীতার জুসের পরিমাণ বেশি। কার জুসের পরিমাণ বেশি? গীতার জুসের পরিমাণ বেশি। এবার কথা হলো এই যে গীতার জুসের পরিমাণ বেশি, প্রশ্নে কিন্তু আরেকটা জিনিস জানতে চাইছে, যার জুসের পরিমাণ বেশি তার কাছে কতটুকু বেশি আছে। মামুনের চাইতে গীতার কাছে কতটুকু বেশি আছে সেটা জানাও। কারণ তোমরা তো বললা যে গীতা এবং মামুনের মধ্য থেকে গীতার কাছে জুস বেশি আছে, তাহলে বলো গীতার কাছে কতটুকু জুস বেশি আছে। তাহলে আমরা এখন করব কিভাবে, লিখব যে অতএব গীতার কাছে জুস বেশি আছে সমান, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। কার থেকে কাকে বিয়োগ করব? একজনের কাছে আছে 5 টাকা, আরেকজনের কাছে আছে 60 টাকা। তাহলে বুঝলাম যে এই যে 60 টাকা যার কাছে, তার কাছে এই টাকাটা বেশি। এখন যদি জিজ্ঞাসা করা হয় কয় টাকা বেশি, তখন 7 থেকে 5কে বিয়োগ করলে আমরা বলবো 2 টাকা বেশি। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। বড়টা কত? 6/11। ছোটটা কত? 8/13। অঙ্কটা ছিল লিটারে, আমরা লিটার শব্দটা লিখব। লিটার শব্দটা ব্যবহার করা হয় তরল পদার্থের ক্ষেত্রে, পানি জাতীয় তরল জাতীয় পদার্থের ক্ষেত্রে লিটার শব্দটা আমরা ব্যবহার করি। অন্যান্য ক্ষেত্রে আমরা বলি কেজি, 1 কেজি, 5 কেজি, 10 কেজি। আর যখন তরল জাতীয় পদার্থ হয়, তেল, দুধ, পানি, জুস, তরল জাতীয় পদার্থ, তখন আমরা বলি লিটার। পরবর্তী লাইনে যাই। 6 এবং 8-এর লসাগু করা হয়ে গেছে অলরেডি, 24। 6 যায় 4 বার, 4 11 44। 8 যায় 3 বার, 3 13 39। সব এদিকে লেখা আছে, সব এদিকে লেখা। পরবর্তী লাইনে যাই। 44 থেকে 39 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 5, নিচে 24 লিটার। অর্থাৎ এখানে আমাদের কি দেখা যাইতেছে? মামুনের কাছে যতটুকু জুস আছে গীতার কাছে তার চাইতেও 24/5 লিটার বেশি আছে। মামুনের কাছে যেই পরিমাণ জুস আছে তার চাইতেও গীতার কাছে 24/5 লিটার বেশি আছে। তাহলে আমরা এখন একবারে উত্তরটা লিখে দিব এখানের মধ্যে। অতএব এই পুরো উত্তরটা লিখব একসঙ্গে। অতএব নির্ণয় গীতার জুসের পরিমাণ বেশি, এবং জিজ্ঞাসা করছে কতটুকু বেশি? 24/5 লিটার বেশি। ব্যাস, এই যে আমাদের উত্তরটা হয়ে গেল। গীতার জুসের পরিমাণ বেশি, এটা একটা প্রশ্নের উত্তর। কতটুকু বেশি? 24/5 লিটার বেশি। হয়ে গেল। আমরা যদি উত্তরটা কেউ যদি এইভাবে করে লিখতে চান, আপনারা চাইলে এখানের মধ্যে উত্তর শুধু এই শব্দটা লিখে দিলেই হবে, উত্তর শেষ। আর যদি কেউ চান যে না আমি একদম পুরোটা লিখব, লিখতে পারেন উত্তর গীতা, 24/5 লিটার। কারণ তারা জিজ্ঞাসা করছে কার জুসের পরিমাণ বেশি, আমরা লিখব গীতার জুসের পরিমাণ বেশি। কতটুকু বেশি? 24/5 লিটার বেশি। এটা 5, হ্যাঁ, 24/5 লিটার। এটা হচ্ছে সংক্ষেপে লেখা, যে প্রশ্নে যে উত্তরটা চাই শুধু ওই শব্দটা লেখা, এটা হচ্ছে সংক্ষেপে। জিজ্ঞাসা করছে কার জুসের পরিমাণ বেশি? গীতার। কতটুকু বেশি? 24/5 লিটার। শেষ, এতটুকুই। তাহলে এই যে অঙ্কটা আমরা করলাম, প্রথমত কার জুসের পরিমাণ বেশি এটা বের করতে গিয়ে আমাদেরকে অনেকটা কাজ করতে হয়েছে। কারণ কার জুসের পরিমাণ বেশি এটা জানতে হলে আমাদেরকে তুলনা করতে হবে, ওর কম ওর বেশি। এটা জানার জন্য আমাদেরকে আগে ভগ্নাংশগুলোকে সমান বানাইতে হবে, নাইলে আমরা তুলনা করতে পারবো না। এখন আমাকে যদি 1 কেজি চাল আর 1 কেজি পানির মধ্যে তুলনা করতে বলে, আমি তুলনা করবো কেমনে? কারণ এটা চাল আর এটা পানি।
আমাকে আগে দুইটা সমান বানাইতে হবে। আমাকে যদি বলা হয় যে 1 কেজি চাল 2 কেজি চাল কোনটা বেশি, বলতে পারবো 2 কেজি চাল বেশি, কারণ এটাও চাল এটাও চাল, তুলনা করা যাবে। 1 লিটার পানি 2 লিটার পানি তুলনা করা যাবে, কিন্তু 1 কেজি চাল আর 1 লিটার পানি এখানে তো তুলনা করা যাবে না, তো দুটো তো ভিন্ন জিনিস। এখানের মধ্যে 6/11 8/13 দুইটা তো একদম পুরা 2 রকম, কারোর সাথে কোনো মিল নাই। তুলনা করব কিভাবে? আগে এদেরকে সমান বানাইতে হবে। কি সমান বানাবো? হরগুলোকে সমান বানাবো। আর হরগুলোকে সমান বানানোর পদ্ধতি হচ্ছে তাদের লসাগু করতে হবে। হর 6 হর 8, লসাগু করলাম 24। তার মানে এই হর 6-এর বদলে 24 হবে, 8-এর বদলে 24 হবে। করলাম 6/11, 6-এর বদলে 24 হবে। 6-এর বদলে 24 দিলে কি করতে হয়? লসাগুকে হর দ্বারা ভাগ করলাম, 4 বেরোইছে, এই 4 দিয়ে গুণ করলাম উপরেও নিচেও। 4-11 44, 4-6 24, এই যে নিচে 24 হয়েছে। 4 দিয়ে গুণ দেওয়ার কারণে 24 হয়েছে, কারণ আমার টার্গেট লসাগুর সমান বানাইতে হবে। 4 দিয়ে গুণ দিলেই লসাগুর সমান হয়। লব কি হইলে না হইলে আমার দেখার বিষয় না, হর যেন 24 হয়, লসাগুর সমান হয়। পরের লাইন 8, 8কে কত দিয়ে গুণ দিলে 24 হবে? 3 দিয়ে গুণ দিলে। তো 3 দিয়ে গুণ দিলাম উভয় জায়গাতে, 3 × 39, 3 × 8 = 24, এই যে 24 হয়ে গেছে। এইবার দেখেন এই ভগ্নাংশের হরও 24, এই ভগ্নাংশের হরও 24, দুইটার হর মিলে গেছে। এবার এক জাতীয় হইছে, তুলনা করা যায়। যখন হর সমান থাকে তখন তাদেরকে বলা হয় সমহর। আমরা লিখলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর লবের মধ্যে তুলনা করে পাই। কার মধ্যে তুলনা? লবের মধ্যে। লব 44, লব 39, তুলনা করলে দেখা যাবে 44 বড় 39 ছোট। 44 আসছে কোথা থেকে? 24/44 থেকে। 39 24/39 থেকে। 24/44 আসলো কোথা থেকে? 6/11। 24/39 আসছে কোথা থেকে? 8/13। আমরা দেখলাম 6/11 বড়, এই যে চিহ্নটা, 6/11 বড়। 6/11 কার? গীতার। তাহলে আমরা বলতে পারি গীতার জুসের পরিমাণ বেশি, গীতার কাছে জুস বেশি আছে। কতটুকু বেশি? বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম, ফলাফল 24/5 লিটার বেশি। মামুনের কাছে যা আছে গীতার কাছে তার চাইতেও 24/5 লিটার বেশি আছে। এটা আমরা উত্তরটা লিখে দিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের এই পর্বে আমরা ভগ্নাংশ কাকে বলে, কত প্রকার, এবং ভগ্নাংশের যোগ বিয়োগ, একসাথে যোগ বিয়োগ, তারপরে এই কথার অঙ্কগুলো আমরা সমাধান করলাম। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।